আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওতে সবার একটা কমন কোয়েশ্চেন যে আমার বর্তমান ওজন কত। আমার বর্তমান ওজন 78 কেজি। আর গত কয়েকদিন ধরে আমার ডায়েট কিন্তু একদমই কন্টিনিউ হচ্ছে না। আর আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে এই টাইমিংটা কিন্তু খুবই ভালো একটা টাইমিং। এখন যদি ডায়েট শুরু করতে পারেন তাহলে কিন্তু রোজার সময় আপনারা সব ধরনের ফ্রুটস খেতে পারবেন, ইফতারিতে টক দইও খেতে পারবেন। তাছাড়া দেখবেন এখন যদি আপনারা ফ্যাট অ্যাডাপ্টেশনটা করে নেন, রোজাটা এত সহজ হয়ে যাবে, একদমই ক্ষুধা লাগার প্রবণতা থাকবে না। যদিও আলহামদুলিল্লাহ এবারে রোজাটা মনে হয় অনেক ভালো কাটবে, কারণ গরম নেই। প্রতিবার রোজা থাকে এপ্রিলের দিকে, এপ্রিলের দিকে থাকে, তখন কিন্তু অনেক গরম থাকে। তবে এবার তো মার্চের শুরুর দিকেই রমজান শুরু হবে, তখন কিন্তু শেষ রাতের দিকে হালকা হালকা ঠান্ডা অনুভব থাকে। যদিও ঢাকা শহরে কখনোই ওরকমের ঠান্ডা থাকে না, তবে আমরা যেখানটায় থাকি এখানটায় মার্চের শেষের দিকেও মোটামুটি আর কি শেষ রাতের দিকে একটু একটু ঠান্ডা লাগে, এরকমের একটা আবহাওয়া থাকে। এই আবহাওয়াটা অনেক মিষ্টি। তো যাই হোক, এখন চেষ্টা করছি আর কি, আমি খাওয়ার মধ্যে শুধু একটু ভাতটুই বেশি খেতাম, তো যার কারণে আমার পেটটা আবার একটু বেড়ে গিয়েছে হালকা। তো অনেক দিন ধরে হাঁটাহাঁটিও হচ্ছিল না, লাস্ট 2-3 দিন ধরে একটু হাঁটাহাঁটি করছি। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 30 মিনিট 40 মিনিট, কোনো দিন 1 ঘন্টা হেঁটে আসি। হেঁটে আসার পরে আমি একটু লেবু পানি খাই, কুসুম গরমে পানিতে একটু লেবু পানি খাই। আজকে চিয়া সিডও ভিজিয়ে রেখেছিলাম। এতদিন চিয়া সিডটা খেতে পারিনি কারণ ঠান্ডা ছিল। ঠান্ডার সময় চিয়া সিড খেলে একটু ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি থাকে, যার কারণে খাইনি। তো দেখেন, গত 2 দিন আগে আমি দেখে এসেছিলাম আমার ছাদের গাছে স্ট্রবেরিটা একটু পেকেছে। তো আমি রেখে দিয়েছিলাম যে আরেকটু পাকুক, মারিয়ামকে সাথে নিয়ে কাটবো। মারিয়াম অনেক দিন ধরে এক্সাইটেড ছিল যে ছাদের স্ট্রবেরি পাকবে আর ও স্ট্রবেরি খাবে। কিন্তু আজকে নিচের ভাইয়া বলতেছিল যে আমাদের স্ট্রবেরি নাকি পাখিতে খেয়ে ফেলেছে। তো উপরে গিয়ে দেখি হ্যাঁ সত্যিই পাখিতে খেয়ে ফেলেছে। তো যার কারণে ছিঁড়ে মারিয়ামকে দিয়েছি, তাও মারিয়াম অনেক বেশি খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ এবছরের প্রথম স্ট্রবেরি। আগে তো ব্যালকনিতে লাগিয়েছিলাম, এবার ছাদে লাগিয়েছি। তবে চিন্তা করছি যে এই যে টবের যে স্ট্রবেরি গাছটা আছে এটা নিচে নিয়ে আসবো, আর অপোজিটে যেটা আছে ওটা হচ্ছে ক্যারেটে। তো ক্যারেটটা তুলে তো নিচে আনা যাবে না, টবটা নিচে নিয়ে আসবো। একটু সময় করে যাবো, একদিন নিচে নিয়ে আসবো। উপরে রাখলে পাখিতে খেয়ে ফেলবে, পাখিতে খেয়ে ফেলুক, তাতে কিছু না। যে আমি লাগিয়েছি, পাখিদের এখানে একটু ভাগ আছে। তবে আমাদেরকে একটু দিবে না সেটা তো হয় না, কারণ মারিয়াম অনেক দিন ধরেই এক্সাইটেড। আর সে বারবার বলতেছিল অনেক বেশি স্ট্রবেরি হলে তুমি আমাকে জেলি বানিয়ে দেবা। আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেবো। মাশরাফি যখন ছোট ছিল ও শুকনা ভাত খেতে পারতো না, কোনো ভাজা বা তরকারি দিয়ে ভাত খেতে পারতো না একটু ঝোল ঝোল না হলে। তো মারিয়ামের বেলাটায়ও সেরকমটাই হয়েছে, ও ওরকমের শুকনা ভাত খেতে পারে না, যার কারণে আমার প্রতিদিনই ডাল রান্না করতে হয়। মাশরাফি ছোটোবেলায় প্রচুর ডাল খেয়েছে, ওর জন্য আমি প্রতিদিন ডাল রান্না করতাম। লাস্টের দিকে আমি প্রেশার কুকারে ডাল রান্না করতাম, কারণ প্রতিদিন ডাল রান্না করতে গেলে কিন্তু অনেক গ্যাসের অপচয় হয়। তো এখন হচ্ছে মারিয়ামের বেলায় সেম, মারিয়াম অনেক বেশি শুকনা খাবার খেতে পারে না, অনেক বেশি না, মোটামুটি শুকনা খাবারও খেতে চায় না। দুধ কলা দিয়ে তার অনেক বেশি ফেভারিট, আর হচ্ছে ডাল। আমি যখন মাংস রান্না করি সাধারণত মাংসের মধ্যে একটু ঝাল মশলা বেশি দিয়ে রান্না করতে হয়, নয়তো বা খেতে ভালো লাগে না। তো তখনই একটু ডাল রান্না করি, ডালের মধ্যে তেমন একটা মরিচ দেওয়া হয় না, 2-4টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দেই, ছিঁড়েও না, একটু ভেঙে দিয়ে দেই যাতে করে ঝালটা কম বের হয়। তো এভাবেই রান্না করি। আর মুরগির মাংস আমি সাধারণত সব সময় মশলাটা ভুনিয়ে মশলা কষিয়ে তার মধ্যে মাংসটা দেই। তবে আমি একদিন ট্রাই করেছিলাম আমার উপরের 4তলার আন্টির রান্না দেখে, যে রান্নার মাঝখানে সব মশলাগুলো দিতে আর কি। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে তারপর মাংসটা দিয়ে মাংসটার উপরে সব মশলাগুলো দিলে পরে মশলাটা আর ঘন হয়ে যায় না, আর এই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে।
তো এভাবে একদিন ট্রাই করেছিলাম, দেখলাম যে ভালোই লাগে। তো আজকেও সেম প্রসেসেই রান্না করলাম। আর এই মুরগিগুলো খুব কচি, আর কচি মুরগিগুলি রান্না করার সময় একটু তেল ঝাল মশলা না দিয়ে রান্না করলে ভালো লাগে না। আর ওদিকে আমি একটু সিম রান্না করব, সিমটা একটু হালকা ভাপিয়ে তারপরে এটা আমি তেলে বাগার দিয়ে রান্না করব, আর সবজি রান্না করব। এই হচ্ছে আজকের রান্না বান্না। গত 2 সপ্তাহ ধরে আমাদের বাসায় গরুর মাংস কেনা হচ্ছে না, কারণ আপনাদের ভাই আমার সাথে একটু রাগ করেছে। মানে এই মাংস কেনা নিয়েও কিন্তু আমাদের বাসায় অনেক ঝগড়া হয়। যেমন তার পছন্দ গরুর মাংস, সে গরুর মাংস কিনবে, আর আমি বলি যে মুরগির মাংস মাশরাফিও পছন্দ করে, মারিয়ামও পছন্দ করে। তো সবাই যেটা পছন্দ করে সেটাই কেনা উচিত বা সেটাই খাওয়া উচিত। মারিয়াম তো গরুর মাংস একদমই খাবে না, সে একটু কলিজা খাবে। আর মাশরাফি তো কোনো মাংস খায় না, তবে মুরগির মাংস হলে লেগ পিসটা সে খায়। তো এ নিয়েও ঝগড়া হয় আমাদের সাথে, অনেক বেশি ঝগড়া হয়। মানে আমি রেগে যাই যখন গরুর মাংস আনে, লুকিয়ে লুকিয়ে এনে ফ্রিজে রেখে দেয়। তা আমাদের বাসায় টুকিটাকি আর কি ঝগড়া লেগেই থাকে। আর সেই ঝগড়াগুলো একদম নাথিং টপিক্সে, যেই টপিক্সে কখনো কারোর সাথে ঝগড়া হয় না। ঝগড়ার স্থায়িত্বকালও কিন্তু খুব একটা বেশি না। আর ঝগড়া বাঁধলেও সেটা সমাধান হতেও অল্প কিছু টাইম লাগে, সময় লাগে। তো মাঝে মধ্যে ভাবি যে আমরা যদি ঝগড়া না করতাম, আমাদের আশেপাশের লোকজন আসলে বেকার বসে থাকতো। সেজন্য আর কি মাঝে মধ্যে একটু বেশি বেশি ঝগড়া করা উচিত। ঝগড়া করলে এনার্জি থাকে, তারপর ঝগড়া করলে একজনের মনের কষ্টটা বলা যায়। যখন ঝগড়ার মধ্যে কিন্তু চিল্লিয়ে চিল্লিয়ে অনেক কিছু বলা যায়। দেখা যাচ্ছে আমাদের দুইজনেরই হচ্ছে লাউড স্পিকার, মানে আমি কথা বললে, একটু রেগে কথা বললে অনেক কণ্ঠ বড় হয়ে যায়। আবার আপনাদের ভাইয়েরও সেম অবস্থা, সে কিন্তু নর্মালি কথা বলে একদম কিনকিনিয়ে, আপনিও শুনবেন না, কিন্তু ঝগড়ার সময় তার স্পিকার এত বাড়ে কিভাবে জানি না। তো ভাবি মাঝে মধ্যে যে এই যে যারা আছে সারাদিন নিচে বসে বসে চিন্তা করে যে কার বাসায় লাগলো, কোথায় একটু ঝগড়া হলো, কোনখান থেকে একটু বিনোদন নেব, একটু মজা নেব, একটু এই নিয়ে কথা বলবো, আলোচনা করবো, তো তারা বেকার থাকবে কেন? এই জন্য মাঝে মধ্যে আমরা একটু ইচ্ছাকৃত ঝগড়া করি যে যাক তোরা একটু কিছু নিয়ে থাক তালে যন্ত্রে। মানে এদের যে কি বলবো ভাই রে ভাই, মাঝে মধ্যে আমি নিজে অবাক হয়ে যাই যে এরা আসলে কোন টাইপ অফ মানুষ। মানে যারা আপনাকে নিয়ে সমালোচনা করবে তাদের মিনিমাম কিছু যোগ্যতা থাকা উচিত যে আমি একজন ভালো মানুষ, আমার কোনো সাইডে কোনো ভুল ত্রুটি নাই, আমি আপনাকে নিয়ে সমালোচনা করি, সেটা কিন্তু মেনে নেওয়া যায়। কিন্তু যারা সমালোচনা করে তারা দেখা যাচ্ছে বলে যে হাজব্যান্ড ওয়াইফের সাথে ঝগড়া হয় হ্যান ত্যান, অথচ দেখা যাচ্ছে তারা এক একজন নিজেরাই তালাকপ্রাপ্ত আবার এসে স্বামীর সংসার করে। বাহ, তারা আবার আরেকজনের সমালোচনা করে, আর কি ভেবেই ভালো লাগে। এদের সমালোচনা আমি কখনো রাগি না বা খারাপও লাগে না, যে ভেবেই ভালো লাগে যে তারা হচ্ছে তালাকপ্রাপ্ত এসে স্বামীর সংসার করে, তারা অন্যের ঝগড়া নিয়ে সমালোচনা করে। আবার কেউ কেউ আছে হাজব্যান্ডের পরকীয়া নিয়ে অন্যের বাসায় গিয়ে দুঃখ কষ্টের কথা গান শোনায়, তো তারাও সমালোচনা করে। আবার কেউ কেউ আছে যে নিজেদের জামাইদের কোনো মুরদ নাই, জামাইদের আরও উল্টা খাওয়ান লাগে, পরান লাগে, তো তারাও সমালোচনা করে। তো সব দিক থেকে বিবেচনা করে ভাবলাম যে ভালো মানুষ সমালোচনা করে, খারাপ মানুষ নিয়ে কিন্তু কেউ আলোচনা করে না। তো যাই হোক, এদেরও ভালো থাকার দরকার আছে। কারো বাসায় যদি ঝগড়াই না পায়, এরা থাকবে কি নিয়ে? দুপুরে যখন রান্না করতেছিলাম, রান্না চুলাই ছিল, সেই অবস্থায় ডেলিভারি ম্যান ফোন দিয়েছে। আর এই ডেলিভারি ম্যান সবসময় এই টাইমে ফোন দেয় যখন আমার রান্নাবান্না চুলাই থাকে। আমার একটা পার্সেল এসেছে, এতে হচ্ছে পিঙ্ক সল্ট আর একটা জনসন বেবি শ্যাম্পু। এগুলো আমি নিয়েছিলাম জাহিদা ক্রিয়েশন থেকে, আর শ্যাম্পুটা হচ্ছে বাহির থেকে আনা। তো বাহির থেকে আনা যেহেতু, তাই আমি ওইখান থেকে অর্ডার করেছি। আমরা লোকাল যেটা পাই সেটা দেখা যাচ্ছে 99% ভেজাল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।